শ্রাবণ মাসের আকাশ আজ ঝকঝকে তকতকে। মেঘের চিহ্ন মাত্র নেই। বিকেল হয়ে আসা রোদ ছড়িয়ে আছে চারদিকে। এরকম উজ্জ্বল দিনে মা মুখ কালো করে বসে আছেন বারান্দায়। দূর থেকে মাকে একবার দেখলো রাজু, তারপর সামনে এসে দাঁড়ালো। এখানে এভাবে বসে আছো? মা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। ঘরে খুব গরম, দিনের বেলা ইলেকট্রিসিটি আজকাল থাকেই না। রাজু হাসলো। ঢাকা শহরে ইলেকট্রিসিটি থাকে না, আর এ তো গ্রাম। গ্রামে তো পল্লী বিদ্যুৎ, এটা না থাকারই কথা। একবারই থাকে না মা। থাকে, সন্ধ্যার দিকে 2-3 ঘন্টার জন্য আসে। তারপর সারা রাত সারা দিন আর কোনো খবর নেই। ওটা কোনো থাকা হলো? মা কথা বললেন না, একটু যেন উদাস হলেন। বারান্দার বহুকালের পুরনো দুটি হাতওয়ালা চেয়ার, একটাতে মা বসে আছেন, পাশের চেয়ারটিতে বসলো রাজু। তোমাকে একটা কথা বলতে এলাম মা। মা রাজুর দিকে তাকালেন। কি কথা বাবা? নীলু আমার এত প্রিয় বন্ধু, এই প্রথম তাকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। মায়া আমাদের কোনো খোঁজ খবরই করে না। কাল সন্ধ্যায় এলাম, আসার পর একবার শুধু আমার সাথে দেখা করলো, কোনো রকমে বলল কেমন আছো ভাইজান। তারপর আর কোনো খবর নেই। সন্ধ্যা গেল, রাত গেল, আজকের দিনটা শেষ হয়ে বিকেল হয়ে গেল। একবারও দেখলাম না মায়াকে। মেয়েটা দিন দিন আরো বিষণ্ণ হয়ে যাচ্ছে। এবার রাজু একটা দীর্ঘশ্বাস ফেলল। হওয়ারই কথা। তুমি যে কি ভুলটা করলে মা। মায়ের মুখ আবার কালো হয়ে এলো। উঠোনের দিককার নিম গাছটির দিকে তাকিয়ে রইলেন তিনি। এ সময় রাজু শুনতে পেল তার মাথার উপর অতি মৃদু পিক শব্দ হচ্ছে। একটানা শব্দ না, থেকে থেকে হচ্ছে। শব্দটা বোধহয় আগেও হচ্ছিল, রাজু খেয়াল করেনি। এবার মুখ তুলে উপরের দিকে তাকালো। তাকিয়ে অবাক। বাঁশের ছোট্ট খাঁচায় শুকনো পাতা দিয়ে পাখির বাসার মতো তৈরি করা হয়েছে। বাসার সামনে মাটির ছোট্ট দুটো ফোয়ারা, একটিতে সামান্য পানি, অন্যটিতে খুদ আর কাউন মেশানো। ছাই রঙের ছোট্ট একটা পাখি চুবুথুবু হয়ে বসে আছে, ঠোঁটের দুই পাশে গোলাপি আভা। অর্থাৎ এখনো সাবালক হয়নি পাখিটি। ছানা, উড়তেও শিখিনি। রাজু মায়ের দিকে তাকালো। কি পাখি মা? বুলবুলির ছা। এইটুকু ছা খাঁচায় আটকে রেখেছে কে? মায়া। পেল কোথায়? বাগানের ওদিকটায় বাবলা গাছে বাসা বেঁধেছিল বুলবুলি। সেদিন বৃষ্টির সঙ্গে বেদম দমকা হাওয়া। একটাই ছা ছিল বাসায়। দমকা হাওয়ায় ছিটকে পড়েছে গাছতলায়। বাগানের দিকে গিয়ে মায়া দেখেছে ঘাসে পড়ে চিচি করছে। একটা কাক চেষ্টা করছে ধরতে, ধরতে পারলেই ঠুকরে খাবে। মায়া দুহাতে মুঠোয় করে নিয়ে এসেছে বাড়িতে, খাঁচায় রেখে দিয়েছে। কিন্তু এভাবে তো বাঁচবে না। এখনো ঠুকরে ঠুকরে খেতে শিখেনি। না খেলে বাঁচবে কি করে? খাওয়ার ব্যবস্থা মায়াই করে। 2-3 ঘন্টা পর পর খাঁচা থেকে বের করে আস্তে করে ঠোঁট ফাঁক করে খুব কাউন দেয় মুখে, পানি দেয়। পাখিটা ওভাবে খায়? খায়। প্রথম দিন ভেবেছিলাম এখনই মরবে, তারপর দেখি না, ধীরে ধীরে ঠিক হচ্ছে। এখন তো বেশ ভালো। মায়াকে দেখলেই যেন মাকে দেখছে এমন ভঙ্গিতে ডানা ঝাপটাতে থাকে। পিক পিক করে ডাকে, নিচ থেকে হা করে। আশ্চর্য। হ্যাঁ। মায়াটা পালবে? আমি জিজ্ঞাসা করেছিলাম, বলল না, বড় হলে উড়তে শিখলে ছেড়ে দেব। সে এখন কোথায়? ও ঘরেই আছে। যাই, একটু কথা বলি মায়ার সাথে। মায়ার পরনে পাতলা রঙের শাড়ি। তার রুমের উত্তর দিকে জানালা। সেই জানালার গ্রিল ধরে দরজার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে মায়া। বাইরে নানা ধরনের গাছপালা, ফুলের ঝাড়। দুটো জাম গাছ গলাগলি করে আছে। গাছ দুটোর গালপালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে স্বচ্ছ আকাশের অনেকখানি। বিকেলবেলা রোদের আকাশ যেমন ঝকমক করছে, গাছপালাও তেমন। চারদিক যেন আলোর বন্যা। দুটো শালিক পাখি ওড়াউড়ি করছে শিউলি ঝোপের ওদিকে। মায়া এসবের কিছুই দেখছে না। সে আছে উদাস হয়ে, বিষণ্ণ হয়ে। নিঃশব্দে কে এসে তার কাঁধে হাত দিল। মায়া পিছনে ফিরে তাকালো। রাজু দাঁড়িয়ে আছে। মায়া কথা বলার আগেই রাজু ম্লান গলায় বলল,
এভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? মায়া জানেই না কখন কাঁদতে শুরু করেছে, কখন নিজের অজান্তে চোখের জলে গাল ভেসে আসছে তার। রাজুর কথায় বুঝতে পারল, শাড়ির আঁচলে চোখ মুছল। পরিবেশ বদলে দেওয়ার জন্য রাজু বলল, কিরে, আমরা বাড়িতে এলাম, তুই দেখি আমাদের সামনে আসিস না। মায়া কোনো রকমে বলল, আমার ভালো লাগে না। ভাই, ভাইয়ের বন্ধু, তাদেরকে ভালো না লাগার কি আছে? আমার কিছুই ভালো লাগে না। রাজু একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি তোর মন খারাপের কারণটা বুঝি। সত্যি বুঝছো? কি আশ্চর্য কথা, বুঝবো না? তাহলে বলছো কি করে ভালো না লাগার কি আছে? না মানে আমি বলতে চাইছি, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে আর। কান্না ভেজা চোখে রাজুর দিকে তাকালো মায়া। দুঃখী গলায় বলল, এই নিয়ে আমি কোনো অভিযোগ করিনি ভাইজান। সব অভিযোগ করতে হয় না, বোঝা যায়। আমি তোমাকে বোঝাতেও চাইনি। এই যে কাঁদছিস, এটাই তো বোঝা যাচ্ছে। তুমি এ সময় আমার রুমে আসবে এটা আমি জানতাম না। জানলে কাঁদতাম না। আর আমি ঠিকই বুঝতেও পারিনি কখন চোখে পানি এসেছে। এটা হচ্ছে বিষণ্ণতার লক্ষণ। বিষণ্ণতা এক ধরনের রোগ। মায়া কথা বলল না। রাজু বলল, দিন দিন যেরকম বিষণ্ণ হয়ে যাচ্ছিস, পরে না বড় রকমের অসুখ বিসুখ হয়ে যায়। মায়া দীর্ঘশ্বাস ফেলল। আমাকে নিয়ে ভেবো না। তোকে নিয়ে ভাবো না কি বলছিস মায়া? ঠিক বলছি, আমি ভালো আছি। আমাকে নিয়ে ভেবো না। কথা বলতে বলতে আবার চোখে পানি এসেছে মায়ার। নিজেকে সামলাবার জন্য ঘর থেকে বেরিয়ে যেতে চাইল সে। দরজার দিকে পা বাড়িয়েছে। রাজু চট করে তার হাত ধরল। দাঁড়া। মায়া বাধ্য হয়ে দাঁড়ালো। মুখটা নিচু করে রাখলো। রাজু বলল, তুই আমার বোন। তোর মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। মায়া চোখ মুছল। রাজুর দিকে তাকালো। আসলে কি আমি তোমার বোন? রাজু হতভম্ব। কি বলছিস মায়া? ঠিক বলছি। বোন হলে তুমি এটা মেনে নিয়েছিলে কেন? তুই তো জানিসই কেন মেনে নিয়েছিলাম। না, আমি জানি না। পরিষ্কার করে বলো। মার ওপর কথা বলার ক্ষমতা ছিল না। ঠিক বললে না। অবশ্যই ঠিক বলছি। না, আমি যদি সত্যি তোমার আপন বোন হতাম, জবাবটা এমন দিতে না। রাজু অসহায় গলায় বলল, কি যে বলছিস তুই? ভাইজান, বারান্দার খাঁচায় যে বুলবুলি বাচ্চাটা আছে, নিজেকে আমার এখন ওই বাচ্চাটার মতো মনে হয়। দমকা হাওয়ায় বাসা থেকে পড়ে গেছে। উড়তে শেখেনি। নিজে নিজে খেতে শেখেনি। বাসায় মা বুলবুলি, বাবা বুলবুলি আগলে রেখেছিল। ঝড় বৃষ্টির হাত থেকে ডানা আড়ালে রেখে বাঁচিয়েছিল। তারপরও ছিটকে পড়েছে মাটিতে। কাকপক্ষীতে ছিঁড়ে খাবে বলে আমি তুলে খাঁচায় রেখেছি। আমার জীবনটা ভাই ওই বুলবুলি বাচ্চাটার মতো। আগে কখনো আমার এমন মনে হয়নি। আজকাল মনে হয়। বাচ্চাটি খাঁচা থেকে থেকে বড় হবে, নিজে নিজে খেতে শিখবে, উড়তে শিখবে। তারপর খাঁচার দরজা খুলে দেব আমি। পাখিটি যেদিকে ইচ্ছা উড়ে চলে যাবে। আমাকেও তোমরা সেভাবে উড়তে দিও। মায়ের চোখে আবারও পানি এলো। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাজু তখন পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। রাজু বলল, মায়া উঠোন পেরিয়ে হেঁটে যাচ্ছে। মায়ের কথা শুনে মুখ ফিরিয়ে তাকালো। আমাকেও বলেছে। মা খুশি হলেন। তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। কোথায় দেখা হলো? এত কথা বলবার দরকার নেই। বলো কি করতে হবে? না মানে, বলে ফেলো। কোনো অসুবিধা নেই। তোমার সব কথাই তো শুনেছি, এটাও শুনবো। মা এগিয়ে এলেন। গম্ভীর গলায় বললেন, তোর কথায় মনে হচ্ছে খুব বড় অন্যায় আমি করে ফেলেছি। আমার কাছে আসিস না। ঠিক মতো কথা বলিস না। এমনকি আমার দিকে ভালো করে তাকাস না। মনে হয় আমার উপর তোর অনেক রাগ, অনেক অভিমান। অভিযোগেরও যেন শেষ নেই। না, তোমাদের কারো উপর আমার কোনো রাগ নেই। অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। আছে। তুই মুখে না বললেও আমি তা বুঝি। মায়ের কাঁধে হাত রাখলেন মা। কোনো মা কি চায় তার মেয়ের জীবন নষ্ট হোক? চোখ তুলে মায়ের মুখের দিকে তাকালো। আমি কি সত্যি তোমার মেয়ে? মা চমকালেন। কি বলছিস মায়া?
এটা তুই কি বলছিস? ভেবে দেখো কি বলছি। ভাবার কিছু নেই। অবশ্যই আছে। না নেই। আমি মনে করি শুধু পেটে ধরলে মা হওয়া যায় না। কোলে পিঠে কোলে পিঠে করে স্নেহ মমতায় আদরে সোহাগে শাসনে ভালোবাসায় যারা বড় করে তারাই প্রকৃত মা। সমস্যাটা এখানেই। তোর কথা আমি বুঝতে পারছি না। বুঝিয়ে বল। বুঝিয়ে বলার কিছু নেই। তুমি ভালোই বুঝেছ। মা কঠিন গলায় বললেন, না বুঝিনি। তুই আমাকে বল। শুনতে তো আমার ভালো লাগবে না, তাও আমি শুনবো। তাহলে শোনো। গর্ভে ধরা মেয়েকে নিয়ে মায়েরা একরকম ভাবে, গর্ভে না ধরা নিয়ে একরকম ভাবে। তুমি আমাকে নিয়ে যেমন ভাবছো, ভুল কথা। না, এটাই সত্য কথা। আমি তোর খারাপের জন্য কিছুই করিনি। এর চেয়ে খারাপের কি হতে পারে? তুই ছেলে মানুষ, এখনো জীবন সম্পর্কে বুঝতে শিখিসনি। আমি জানি আমি যা করেছি তাতে তুই ভালো থাকবি, খুব ভালো থাকবি। মায়া উদাস গলায় বলল, শুধু আমিই জানি আমি কেমন থাকবো। মায়া পুকুর ঘাটের দিকে চলে গেল। নীলুর পরনে গ্যাপের ব্লু জিন্স আর সাদা টি শার্ট। উঁচু পালঙ্কে মাথার দিকটা হেলান দিয়ে বসে আছে সে। হাতে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। আনমনে পাতা উল্টাচ্ছে। ঘরে ঢুকে রাজু যে আনমনা হয়ে বসে আছে জানালার ওদিকটার চেয়ারটায়, অনেকক্ষণ খেয়ালই করেনি নীলু। হঠাৎই খেয়াল হলো। তীক্ষ্ণ চোখে বন্ধুকে কয়েক পলক দেখে বলল, মনটা একটু খারাপ মনে হচ্ছে বন্ধু। ঘটনা কি? উম, রাজু নীলুর দিকে তাকালো। মায়ের সঙ্গে কথা বলে এলাম তো। কথাটা বুঝেও না বোঝার ভান করলো। কার সঙ্গে কথা বলে এলি? মায়ের সঙ্গে। মায়া যেন কে? ফাজলামি করিস না। না না, ফাজলামি না। বল না মায়াকে। নীলু। না না, আমি শুনতে চাই মায়াকে। রাজু গলা উঁচিয়ে বলল, আমার বোন, একমাত্র বোন। বুঝছো শালা? বুঝলাম তো। গালাগাল করছিস কেন? পাছা যে লাথি মারিনি এটাই বেশি। পাছা বলো না বন্ধু, বলো পশ্চাৎ দেশ। আমি কবিতা পড়া মানুষ, খারাপ শব্দ একদম সহ্য করতে পারি না। তবে আমার উচিত তোমার পশ্চাৎ দেশে একখানা লাথি মারা। কেন? বোনের সঙ্গে কথা বললে যার মন খারাপ হয় তার পশ্চাৎ দেশে লাথি মারাই উচিত। এই বেটা, ছোট বোনের চেয়ে প্রিয় মানুষ আর কে হতে পারে? সে আমার ছোট বোন বলে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেন মান্না দে। আর তুই বলছিস ছোট বোনের সাথে কথা বললে তোর মন খারাপ হয়েছে? বলে বলবো না? এর কথার ধার দিয়েও গেল না নীলু। বলে, সুনীল গঙ্গোপাধ্যায়কে চিনিস? আগে চিনতেন না, তুই চিনিয়েছিস। বত কে? কবি। শুধু কবি না, সব। রবীন্দ্রনাথের মতো সবকিছুই লেখেন। তার জীবনে সবচাইতে বড় দুঃখ কি জানিস? না, জানি না। জানার আগ্রহও নেই। আগ্রহ না থাকলেও জানতে হবে। শোন, সুনীলের জীবনে সবচাইতে বড় দুঃখ তিনি কন্যা সন্তানের পিতা হতে পারেননি। তাতে কি হয়েছে? ধুর বেটা, তোর সাথে এসব বলে লাভ নেই। যে পুরুষ কন্যা সন্তানের পিতা হননি, পিতা হিসেবে তিনি অসম্পূর্ণ। বুঝলাম। এসবের সঙ্গে মায়ের কি সম্পর্ক? ঘুরিয়ে পেঁচিয়ে সম্পর্ক একটা আছে। বুঝিয়ে বল। না, বলবো না। কেন? তোর মতো গরুর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তারপরও বল বাপ। আমি তোর বন্ধু না? ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে বলি। কন্যা সন্তানের পিতা না হলেও কোনো না কোনো পুরুষ যেমন নিজেকে ব্যর্থ মনে করেন, ছোট বোনের ভাই না হলেও কোনো কোনো ভাই নিজেকে ব্যর্থ মনে করেন। এবার বুঝেছ চান্দু? বুঝলাম। তোর জীবনে সবচাইতে বড় দুঃখ তোর কোনো ছোট বোন নাই। ছোট বোন কি রে বেটা? বড় বড় নাই। বড় একটা ভাই আছে, সেটা তার বউ বাচ্চা নিয়ে আমেরিকা থাকে। আর আছে প্রায় বৃদ্ধ এক বাপ, তিনি আছেন তার ব্যবসা নিয়ে। তবে আমার ফাদারটির কোনো তুলনা হয় না। জিনিস একটা। তার মানে দাঁড়ালো, আমার ভাই আছে, বাপ আছে। ভাইয়ের বউটাকে বড় বোন ধরলে সেটাও আছে, শুধু ছোট বোনটাই নেই। আমার আছে। থেকে লাভ কি চান্দু? বোনের কাছ থেকে তো মন খারাপ করে এলি। রাজু উঠল। বিকেল শেষ হয়ে এলো। চল বাজারের দিকে যাই। কেন? ঘুরে টুরে মন ভালো করে আসি। তুই যা, আমার বেরোতে ইচ্ছে করছে না। এরকম একটা বিকেল ঘরে বসে কাটিয়ে দিবি?
না, তোদের বাগানের দিকে যাব, পুকুর ঘাটের দিকে যাব, সঙ্গে রবিবাবু থাকবেন। শ্রাবণ মাসের বিকেল শেষ হয়ে আসা আলোয় তার কোনো কবিতা পড়ব, আকাশ দেখব, গাছপালা দেখব, বাঁধানো পুকুরের স্বচ্ছ জলে দেখব নিজের ছায়া। যা যা থাক, আমাকে একা থাকতে দে। ঠিক আছে বাপ, একাই থাকো। বুয়াকে বলে যাই চা দিতে। রাইট, এই না হলে বন্ধু। এখন এক মগ চা লাগবেই। এখানেই দিতে বলবো নাকি বাইরে কোথাও বসবি? এখানেই দিতে বল। এই বাড়ির বুয়াটির নাম শুকতারা, বয়স 40-এর কাছাকাছি। গ্রাম এলাকার এই শ্রেণীর মানুষদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। শুকতারার হয়নি। ছোটখাটো গড়নের মানুষ, গায়ের রং কালো, তবে শরীরের বাঁধনটা ভালো। বয়স বোঝা যায় না। সময় মতো বিয়ে হয়নি বলে মেজাজ একটু খিটখিটে। ওই খিটখিটে মেজাজ নিয়ে সারাক্ষণ কাজ করে। খানিক আগে রান্নাঘরের দিকে যাচ্ছিল রাতের রান্না করতে। রাজু এসে বলে গেল নীলুকে যেন এক মগ চা দিয়ে আসে। শুকতারার স্বভাব হলো মানুষের মুখের উপর কোনো কথা সে বলবে না, বলবে আড়ালে। রাজু চায়ের কথা বলতেই কেলানো হাসিটা হেসে বলেছে, আচ্ছা ভাইজান, দিতাছি ভাইজান, অক্ষুনি দিতাছি, কোনো অসুবিধা নাই। এক মগ কেন, আপনি চাইলে 3 মগ চা আমি তারে দিমু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজু চোখের আড়াল হতেই তার বন্ধুরে না, তোর গলা দিয়া পুরা এক মগ চা আমি ডাইল্লা দিমু। ফাজিলের ঘরে ফাজিল। এরপর চা ঠিকই এক মগ বানালো। চা খুবই ভালো বানায় সে। রান্না বান্না ভালো, কাজকাম পরিচ্ছন্ন, খুঁত বলতে কিছু নেই।